একটা একটু তুলবি কেমন আছে হার্ড হয়ে রয়েছে তো বাবা আমি দেখতে দেখি না আমি তো এদিকে দাদা একটু পেছন থেকে সরিয়ে এদিকে আবার স্ট্রেট দেখো এইদিকে আপনার জীবনী অবলম্বনে ক্ল্যাপস্টিক কেমন লাগছে বলুন? আমাদের দারুণ লাগছে, আমি তো মানে খুবই ভালো লাগছে আর কি। ক্যামেরাকে কতটা মিস করছেন এখনো? হ্যাঁ, ক্যামেরাকে কতটা মিস করছেন? মিস তো করছি এখন, যতদিন আমরা যদি আবার ছবি করতে পারি তাহলে ঠিক হয়ে যাবে। যতদিনে ছবি করছি মিস তো করবোই, ওটা তো আমার 40 বছর 42 বছরের জীবন আমার ক্যামেরা নিয়ে কেটেছি। যখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন থেকে ডিরেক্টর হওয়া পর্যন্ত আমার 42 বছর এই জগতে আছি, ফিল্মের জগতে। না চাইলে আজকে সেটা করছি না বলে মিস তো করছি। নতুন কিছু ভাবনা কিছু আসছে, মানে ছবি করার কোনো ভাবনা কিছু আসে? হ্যাঁ, ছবি করার কোনো ভাবনা কিছু এসছে? লেখা আছে, আমার শরীরটা একটু ঠিক হলে আমি করবো আবার। দীর্ঘদিন তো আপনি বোম্বেতে ছিলেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো কি আত্মজীবনীতে ফুটে উঠেছে? আমার ক্যাপস্টিক মানে সমস্ত আছে আমার, মানে অতীতের বম্বেতে যা যা কাজ করি, 17 বছর বম্বেতে ছিলাম, এই 17 বছর কী কাজ করেছি না আমি সবই আছে। আর পাঠকদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে এই বই আপনার আত্মজীবনী? পাঠকদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করবো, বইটা পড়ে দেখুন। একজন ডিরেক্টর হতে গেলে কতই করতে হয়, মানে কত পরিশ্রম করতে হয়, কত সাধনা করতে হয়। অনেকে আমি আজকাল শুনি প্রায় অনেকেই বলেন যে আমি কোনো লাইনে কিছু হলো না তাই চলে এলাম। যে কোনো কাজ আপনাদের কাজ, কোনো লাইনে গেলাম না বলে ফ্ল্যাশ নিয়ে চলে এলাম, ছবি তুলতে দেওয়া হয় না, শিখতে হয়, সেটা করা দরকার। আপনার এই আত্মজীবনীটাকে নিয়ে সিনেমা করার ইচ্ছা আছে? হ্যাঁ, আপনি যে আত্মজীবনী যেটা বই প্রকাশ হচ্ছে সেটাকে নিয়ে এবার সিনেমা করার কি কোনো ইচ্ছা আছে? আপনার এই কি কোনো নতুন সিনেমা করার ইচ্ছা আছে আপনার? ইচ্ছে তো আছে, শরীরটা আমার একটুখানি গন্ডগোল আছে, সেটা ঠিক হলে আবার এই আত্মজীবনীতে কি বিতর্কিত কোনো অংশ উঠে আসছে? কারণ আপনি তো এতটা সময় কাটিয়েছেন, সেখানে যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে, সেরকম কোনো বিতর্কিত অধ্যায় কি থাকছে এই জীবনটা? আপনার এই আত্মজীবনীতে কোনো বিতর্কিত জায়গা কিছু থাকছে যেগুলো এখনো দর্শকরা জানে না, অনেকে জানে না? এই আপনার এই আত্মজীবনীতে বিতর্কিত কিছু অংশ কি থাকছে যেখানে এখনো যেটা কি আমরা জানি না আপনার এত সুদীর্ঘ জীবনে? বিতর্কিত কোনো বিতর্কিত অংশ, বিষয়গুলো আমরা জানি না আমরা যে বিষয়গুলো, কোন বিষয়? এমন কোনো বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না? সেগুলো হ্যাঁ, অনেক বিষয় আছে, যেটা আমি সব বলতে পারিনি, কিন্তু আমি মোটামুটি পারিবারিক ছবি করেছি আর কিছু অ্যাকশন ছবি করেছি, তার মধ্যে যে কটা বিষয় এসছে এখন বাকি তো নিশ্চয়ই আছে, অনেক অনেক কিছু আছে। কলকাতার পার্ট আমাদের ওই ধারাবাহিকে কমই ছিল বেশিরভাগটাই। बहुत ही ज़्यादा खुशी हुई प्रभादा को मिलके इतने अरसे के बाद, और आई वॉज लुकिंग फॉरवर्ड टू मीटिंग हिम। और पिछले 2 महीनों से मैं और एकता हम लोग दोनों इसी पे थे कि कब आएगा, और मैं यूएस में था, जाने वाला था, और आई वॉज सपोज टू स्टार्ट फ्रॉम यूएस ऑन द 5th, एंड वाइल कमिंग बैक वी लूज अ डे, सो आई वॉज सपोज टू लैंड हियर ऑन द 7th। तो 4 तारीख का आना तो पॉसिबल ही नहीं था, तो मैंने उसको बोला क्या करूँ, तो शी सेड डू समथिंग। So I preponed my trip and I reached here 2 days back in India, and today morning I flew and came here. Because I wanted to be, I wanted to wish him, I wanted to be with him because of the long association and my fond memories with him. और मैं यही कहूँगा कि मेरी सारी शुभकामनाएं, मैं उम्र में छोटा हूँ इसलिए मैं बहुत कुछ उनके बारे में ब्लेसिंग्स और ये वो देना उनका काम है, मेरा नहीं है, लेकिन शुभकामनाएं तो मैं 100% दे सकता हूँ। उम्र में छोटा हूँ फिर भी दोस्ती हम दोनों की बहुत अच्छी है और हमेशा अच्छी रही है, और मेरी शुभकामनाएं हमेशा प्रभादा के साथ, एकता के साथ, पूरी फैमिली के साथ रही है। सर कोलकाता के साथ
माय बिगेस्ट मेमोरी इज बड़े अच्छे लगते हैं एंड दैट इज समथिंग विच वी बोथ शेयर टुगेदर। सर कोलकाता के साथ आपका एक कनेक्शन पहले से ही, बहुत पहले से ही बहुत है पहले ना? ऋषिता के टाइम से है। हाँ। मैं सबसे पहले कोलकाता आया था ऋषिता के साथ, जब हम लोग मछली दीदी नाम की फिल्म बना रहे थे, उसकी शूटिंग भी कोलकाता में हुई थी। तो ऋषिता के साथ बहुत अच्छा रिश्ता, उसके बाद तरुणदा के साथ बहुत अच्छा रिश्ता, उसके बाद दुलालदा के साथ बहुत अच्छा रिश्ता, और मतलब इन लोगों ने ये सारे मेरी ज़िंदगी का हिस्सा है, मेरी करियर का हिस्सा है। प्रभात दा भी मेरी ज़िंदगी का हिस्सा है। तो इस वजह से कोलकाता को या बंगाल को मैं अपने से जुदा नहीं मानता। सर 2 लाइन्स फ्रॉम दैट आइकॉनिक सॉन्ग बड़े अच्छे लगते हैं, हम सुनने के लिए। पैसा लगता है गाना गाने का? नहीं सर, 2 लाइन्स। अभी नहीं, मैंने गा चुका हूँ वहाँ पे। सर प्लीज सर 1 रिक्वेस्ट। अरे गाना गाने के लिए नहीं आया हूँ। सर 1 रिक्वेस्ट सर। अच्छा आप एक बार गाइए फिर मैं दूसरी। बड़े अच्छे लगते हैं। ऐसा गाना नहीं होता है। नहीं सर, हम ये गाना होता है। हम सिंगर नहीं है सर, आपके सॉन्ग। मैं प्रभात दा के लिए गाऊंगा। हाँ सर गाइएगा। तो ये जो मैं गा रहा हूँ वो प्रभात दा के लिए। हाँ सर गाइए। बड़े अच्छे लगते ये धरती, ये नदियाँ, ये रहना और खुश हो गए? यस सर। ऑल द এই গানটা কেন আমার এমনি বাংলা গান খুব পছন্দ, তাছাড়া এই গানটা সত্যি ভীষণ পছন্দ, আর যিনি আমার পছন্দের গান ভালো করে গাইতে পারেন। দাদা কি বলবে, 40 বছরের একটা পুরো জার্নি এই বইয়ের মাধ্যমে উঠে আসছে। হ্যাঁ অবশ্যই, মানে আজকে এই বইটা প্রভাত রয়, মানে শ্রী প্রভাত রয়, মানে আমরা প্রভাতদা বলি, ছোটোবেলার থেকে দেখেছি। প্রভাতদার সঙ্গে আলাপ কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে কাজ করার অনেক আগের থেকে। একটু আগে উনিও বললেন, মানে আমার মনেও নেই সেটা, আমরা যখন বম্বে যেতাম তখন প্রভাতদা স্ট্রাগল করছেন, আমার বাবার বড় বান্ধব, সেখানে প্রচুর মানুষ দরকার হতো, এবং এরা একটা জিনিস করতেন যারা তখন স্ট্যাবলিশ বাঙালি, মানে পরবর্তীকালে মিঠুনদাও করেছেন, যে যারাই স্ট্রাগল করতে আসতো তাদেরকে একটা মানে কোনো একটা কাজের মধ্যে ইনভলভ করে নিতেন, যাতে তারা ওখানে তো লাইফস্টাইলটা ভীষণ তারা যাতে অ্যাসিস্ট্যান্টের কাজ বা স্ট্রাগল করছেন কিন্তু তার সঙ্গে একটা সাপোর্ট পান। আমার মনে হয় প্রভাত এটাই বললেন, আমার যে পুরোটা মনে আছে তাহলে এতটাই ছোট যে তখন তো হাতে ফ্যান লেটার দেওয়া হতো, তখন একটা আমার বাবার কাউকে দরকার ছিল, অজয় কাকু, মানে ওনার যে বস ছিল অজয় বিশ্বাস, তো তাকে নিয়ে দিয়ে কাজ করা শুরু করে তখন আমার শোনা হয়। সেটা একটা দিক। আর একটা দিক হলো যে তারপরে দীর্ঘদিন আমরাও কাজ, ছোটো ছিলাম, স্কুলে পড়াশোনা, তারপর বড়ো হয়েছি, ফিল্মে অ্যাক্টিং করেছি, যেটা আমাদের ইন্টারেস্টিং যে প্রভাতদা যেভাবে ঢুকলেন বাংলা ছবিতে, অবশ্যই জানতাম যে তিনি সব কিছুকে অ্যাসিস্ট করতেন, ছবির সঙ্গে আমাদের একটা যোগাযোগ ব্যক্তিগত জায়গায় ছিল। ওই যে বললাম না, বম্বেতে যেগুলো বাঙালিদের একটা নিজস্ব একটা বড় গ্রুপ থাকতো, সেখানে দেখেছি প্রভাতদাকে আমি অনেকবার। তো পরিচালক প্রভাত রায় যখন এলেন বাংলায়, সেটা একটা ঝড় তোলার মতো, মানে অনেস্টলি বলছি, সেই সময় প্রভাত রায়, ওইদিকে আমাদের অঞ্জন চৌধুরী, ওইদিকে বীরেশ চ্যাটার্জি, পরবর্তীকালে হরনাথ, এরা এক একটা ছবি যখন শুরু করলেন তখন ঝড়, মানে যখন প্রতিকার প্রতিদান শুরু হয়, ওনারাতে আমি ছিলাম না, যখন প্রতিকার প্রতিদান যখন হয়, আমার মনে হয় বাংলা সিনেমার না একটা পুরো ধারা পাল্টে গিয়েছিল। শুধু ব্যবসায়িক জায়গা থেকে, ব্যবসায়িক জায়গা থেকে আমার ধারণা আজকের দিন আমি জোর গলায় বলতে পারি প্রতিকার প্রতিদান শুধু হল থেকে 25 থেকে 30 কোটি টাকা ব্যবসা করেছে। একটাতে ভিক্টর দা, একটাতে চিরঞ্জিত দা। পরবর্তীকালে আমি অনেকগুলো ছবি করেছি। আমাকে আজকেই বিকেলবেলা একজন ইয়াং ডিরেক্টরদের টিম এসেছিলো, বলতে আপনি জানেন না বুম্বাদা, আপনার খেলাঘরের একটা দৃশ্য আছে যেখানে বেনু আন্টি বসে কথা বলে, ফ্যামিলি কথা, সেটা এখন হাইয়েস্ট ভিউ। আমি বলতে চাই যে এই মানুষগুলোর কন্ট্রিবিউশন, এবং আপনারা যদি ভালো করে দেখেন, যখন লাঠি করেছিল তখন কিন্তু আমরা প্ল্যাটিনাম জুবলি, গোল্ডেন জুবলি স্টার, কিন্তু প্রভাতদা যখন ডেকে বলবে আমি এরকম একটা ছবি করার চেষ্টা করছি যেখানে সবাইকে চাই, সবাইরই ভিক্টরদের ওপরে গল্প, বাট সবাইকে বেশ ইম্পর্টেন্ট রোল, রাজি হয়ে গেল। মানে লাঠি ক্রিয়েটেড এ হিস্ট্রি, এবং এই ভদ্রলোক কমার্শিয়াল ফিল্মও করতেন। আমার মনে আছে যখন আমি আর ঋতু শুধু একবার বলো করি, প্রথম কাগজে বিজ্ঞাপন তো তখন বেরোতো, তখন তো অন্য কোনো বিজ্ঞাপন ছিল না, লেখা হলো যে প্রথম বাংলা 1 কোটি টাকার ছবি। সো আমাদের এই জার্নিটা না বিশাল বড়, এবং সেটা প্রডিউস করছেন ডক্টর রামা নাইডু, মানে যিনি একজন স্টলওয়ার্ড সাউথে।
তো এই প্রভাতদাদের মতন মানুষদের যে হিউজ কন্ট্রিবিউশন, আমার মনে হয় এই বইটা আজকের দিনে ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, মানে গতকাল রাত্রে টিকিট কাটা ছিল, কারণ নানারকম কারণে আমাকে একটু বম্বে যেতে হচ্ছিল। কিন্তু আমি মোটামুটি বলেছিলাম, আমার উইশ করাও হয়ে গেছিলো, বাইক দেওয়া হয়ে গেছিলো। সকালবেলা প্রভাতদা ফোন করে বলাতে না আমাদের আসলে সাহসও নেই। এক কথায় বলবো সাহস, মানে এরা তো আমাদের কাছে মাস্টার ছিল, টিচার। আমার সাহস হলো না যখন প্রভাতদা বলল, বাবু তুমি থাকবে না, ইনকমপ্লিট হবে। তো আমি টিকিটটা ক্যান্সেল করে আজকে রাত্রে 2টোর সময় ফ্লাইট ধরছি বম্বে যাওয়ার। আমরা সকাল থেকে কাজ আছে। তো এরা না আমাদের কাছে মাস্টার, মানে ইয়ার্কি মেরেছি, মজা করেছি, গল্প মেরেছি। আর প্রভাতদা ওয়াজ লাইক আ ভেরি কালারফুল। এবং মানে একটা আউটডোরে গেছি, কারোর ঘরে রাত্রিবেলা ঢুকে পড়েছি, কাউকে আমরা তুলে চ্যাংরা করে জলে ফেলে দিচ্ছি। কিন্তু যখন কাজ করতেন লাইক একটা অসাধারণ স্মার্টনেস প্রভাতদার মধ্যে ছিল। আর এই লোকটা একদিকে কমার্শিয়াল বড় বড় ছবি করেছেন, আবার একদিকে কিন্তু তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন, ক্রিটিক্যালি এক্লেম হয়েছে। বিশেষ করে রিনাদি এবং ঋতুকে নিয়ে যে ছবিটা করেছিলেন, শ্বেত পাথরের থালা, এটা মানুষের হেড অফ টাইম। প্রভাতদা সুস্থ থাকুক, ভালো থাকুক। এত বড় একটা বই লিখলেন, এবার আমার মনে হয় প্রভাতদার আস্তে আস্তে চিত্রনাট্য লেখা শুরু করা হচ্ছে। প্রভাতদা শুড বি উইথ আস, হি ইজ উইথ আস, মানে তার কাজটা যেন আবার শুরু করেন। ডিরেক্ট নাও করতে পারেন, বাট আই ওয়ান্ট হিম টু রাইট স্ক্রিপ্ট। ওনার লেখার হাতটা বড় ভালো। ইভেন যখন একটা ছোটো করে কোনো ছবি রিলিজ করলে উনি রিভিউ লিখতেন, মানুষজন পড়তেন। ওনার লেখার হাত, লেখার ধরন, সংলাপ, এগুলো অসম্ভব ছিল। আর আমার আর মাকুর ক্ষেত্রে একটা লাস্ট কথা বলতে চাই, একতা এখানে যেভাবে নিষেধ করে ওনাকে, আমরা বিষয়টা আমি আমার বোন, আমরা দুজনে জানি। কারণ আমার বোনের সাথে আমার কাজের চাপে হতো না, বৌদির অসম্ভব একটা অদ্ভুত সম্পর্ক ছিল। ওই মেয়ে একটাই যে জায়গাটা পূরণ করে, এটা আমরা সবাই জানি। আমাদের ইন্ডাস্ট্রি যারা ছোটো থেকে বড় হয়েছি, প্রভাতদার একটা ভ্যাকিউম, সেটা হয়তো ঈশ্বরের ম্যাজিক আমরা কেউ জানি না, হয়তো অনেক পরে আনলেন, কিন্তু এরকম একটা ম্যাজিক ওটা ঈশ্বরই ক্রিয়েট করেছে। একটা প্রশ্ন, সারা মঞ্চে আমি দেখলাম হাতটা যেভাবে তোমার ছিল, মুম্বাই বোধহয় এত বছরেও এখনো ভরসা, সেটা দেখলাম। এবারে এরা জানে আমরা যেখানেই থাকি, যেখানেই কাজ করি, আমাদের বন্ডিংটার একটা কি বলবো, মানে এটা না কোনো প্রফেশনাল বন্ডিং নয়, এটা একটু বোঝাতে পারবো না। মানে এটার সঙ্গে প্রফেশনালিজমের কোনো সম্পর্ক নেই। মানে আমি তো বলছি আমার কাজটাকে আমি করে আজকে রাষ্ট্রীয় যাচ্ছি, আমি ভোরবেলার থেকে কালকে কাজ করবো। আমি আগের দিন যেতে চাইছিলাম, রেস্ট নিয়ে কাজ করবো, তো পারলাম না ভদ্রলোককে না। এটা না আমাদের ওই এটা কোনো প্রফেশনাল জায়গা নয়, এটা একটা বন্ডিং, এটা একটা মনের ব্যাপার। আরেকটা কি স্বর্ণযুগের ছবি আমরা এবছর পেতে পারি তোমার এবং দাদার প্রভাতদার? দেখো ছবি করবেন কিনা এটা বলতে হবে, যেমনি একটা চিত্রনাট্য লেখেন সেটাও বিশাল বিশাল অবদান হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমাদের ইন্ডাস্ট্রির বহু বিশিষ্ট মানুষ এখানে রয়েছে। সকলে একটু মঞ্চে আসলে আমরা খুব খুশি হবে। প্লিজ একটু জয়েন আস অন স্টেজ। শান্তিদা প্লিজ মঞ্চে আসবেন। তার আত্মজীবনী কেন্দ্রিক একটি বই, তার পুরো জীবনী তো উঠে আসতে চলেছে, কি বলবে, কেমন লাগছে? না লাগছে তো ভালোই লাগছে, কারণ আত্মজীবনী বেরোলে ভালোই লাগে। তো আমার জীবনে আমি আত্মজীবনী লিখবো না, কারণ সব সত্যি কথা লিখতে পারবো না, তো কাজেই লিখবো না। কিন্তু আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে, কারণ প্রভাতদার সঙ্গে একটা টাইমে অনেক মাসের পর মাস ধরে আমরা কাজ করেছি। তার একটাই সিরিজ, অনেকগুলো ছবিতে ছোট ছোট কাজ করেছি, কিন্তু একটা সিরিজে অনেক দিন ধরে থাকতাম বাইরে একসঙ্গে, এবং সেটার নাম ছিল একাকী অরণ্যে। সেটা একটি প্রাইভেট চ্যানেলের জন্য ছিল, এবং আমরা প্রায় প্রতি মাসে বা 1 মাস অন্তর বা 1.5 মাস অন্তর 10 দিন 12 দিন 15 দিন আমার আর শিলিগুড়িতে থাকতাম।
তো আমার আর বেনুদার একটা ফিক্সড ঘর ছিল 104, আমার এখনও মনে আছে, এবং 104-এ আমরা দুজন থাকতাম, সেটা একটি হোটেলে। তো সেখানে মেনলি আড্ডাটা। প্রভাতদার সঙ্গে কাজের মজা অনেকগুলো আছে, সেটা সব একদিনে বলাটা খুব মুশকিল, কারণ প্রভাতদার মধ্যে কিছু কি বলবো, ছেলে মানুষই বলবো না কি বলবো, ছেলেদের হুঁশিয়ার করে দিতেন যে ওনার ফ্লোরে যদি কোনো হিরোইনের সঙ্গে কেউ বসে কোনো ছেলে, কোনো নায়ক কথা বলে, তার সিন কাটা যেতে পারে। এটা শর্ত দিতেন মজা করে, গল্প করছো তো পরে সিনটা আর নেই। তো এইসব অনেক ছেলে মানুষই অনেকগুলো রাত কাটিয়েছি একসঙ্গে আড্ডা। রসিক মানুষ ছিলেন? রসিক, এবং আগেকার দিনে সব মানুষই অল্পবিস্তর রসিক ছিলেন। তাদের মধ্যে এত ক্যালকুলেশন ঢোকেনি তখন, তারা ইমোশনাল ছিলেন। আমাদের এখন বড্ড বেশি ক্যালকুলেশন ঢুকে গেছে, ইমোশন মারা গেছে। আর তার কাজ কতটা মিস করছো এখন? তার এই বয়সে সম্ভব না, যদিও কাজ যা রেখে গেছেন ডেফিনেটলি প্রচুর বড় বড় হিট ছবি রেখে গেছেন, কত হিরোইন হিরোকে লঞ্চ করেছেন। তো একটা এত বছরের কেরিয়ার কিছুটা হলেও তোলা থাকবে বইয়ের পাতায়। থ্যাংক ইউ। একটা পুরো 40 বছরের পুরো দীর্ঘ জার্নিটা উঠে আসতে চলেছে। আমি তো পড়ার জন্য বসে রয়েছি এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রভাত রায় শুধুমাত্র চিত্র পরিচালক নন, একটা ঐতিহাসিক সময়ের সহকারী পরিচালক। হ্যাঁ, কাজে পরিচালকদের যে বেড়ে ওঠার তার একটা অসামান্য দৃষ্টান্ত। যারা পরিচালনা করতে আসেন বা সহকারী থাকেন, তাদের মনে হয়, তাদের স্বপ্ন থাকেন আমি একদিন মানে পরিচালক হব। হ্যাঁ, এবং সেই যে গ্রোথ, সেটা কোথায় পৌঁছতে পারে, প্রভাতদা তার একটা সুন্দর দৃষ্টান্ত বাংলা চলচ্চিত্র জগতে। এবং সে উত্তম কুমারের সময় থেকে পেরিয়ে আজকে, এবং সেই কাজের মধ্যে কাজ নয়, আমরা তো যেরম সেরম করে পরিচালকরা ঘুরে বেড়াই, যেরকম ফ্যাশন আইকন হয়ে যাওয়া। হ্যাঁ, প্রভাতদা এখনও নিজের ফ্যাশনটা, নিজের পোশাক আশাক চুল, হ্যাঁ, প্রভাতদা সেই মানুষটা যারা গাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাড়ির কাঁচে নিজের চুলটা সেট করে নেন। হ্যাঁ, কাজে এটা দারুণ একটা। প্রভাতদা এভারগ্রিন এরকমই থাকবেন, এবং এই বইটা পড়লে মানুষ অনেক কথা জানতে পারবেন। আশা করি প্রভাতদা মন খুলে অনেক কিছু লিখেছেন। আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে সম্প্রতি কোন বাংলা ছবি ভালো লেগেছে এবং কোন পরিচালকদের বেশি ভালো লাগে। সবার আগে উনি অর্ধাঙ্গিনীর নাম করেছেন, এবং তারপরেই কৌশিক গাঙ্গুলির নাম করেছেন। তো এই ওনার জার্নিটা আপনাকে কতটা ইন্সপায়ার করে? দুর্দান্ত করে। এবং প্রভাতদার সংলাপ লেখার ক্ষমতা বাংলা চলচ্চিত্র জগতে খুব কম মানে মানুষের রয়েছেন, পরিচালকের তো বটেই, চলচ্চিত্রকারদেরও খুব কম রয়েছে। প্রভাতদা একটা ছবিতে একটা ছিল, আমার মনে আছে, একটা বড় ফ্ল্যাট কেনা হয়েছে, সেই ফ্ল্যাটটা সবাইকে দেখাতে এসে বারান্দায় এসে বলে সেই চরিত্রটা যে আমি এই বারান্দাটা কিনেছি, ফ্ল্যাটটা ফ্রি দিয়েছে। হ্যাঁ, কারণ বারান্দাটা এত ভালো। এই যে একটা মানে বোঝার শক্তি এবং এই রসবোধ, এটা প্রভাত রায় ব্রিলিয়ান্ট। এবং ক্লাসিক সবাই পড়ুন, সবাইকে পড়ান, এবং বাংলা চলচ্চিত্র জগৎ সম্পর্কে যা জানুন, এবং যারা সহপরিচালক আছেন বা পরিচালক হতে পারেন, তারাও মনে করবেন যে সাফল্যের একটা নাম কিন্তু প্রভাত রায়। থ্যাংক ইউ দাদা। সংলাপ বা চিত্রনাট্যের সাবলীলতা এবং সবচেয়ে বড় সেই সিনেমাকে সর্বজন গ্রাহ্য করে তোলার সার্থকতায় যে কজন বাঙালি প্রবাদ প্রতিম পরিচালকেরা আছে। ছোট একটা জার্নি ক্লাসিকের মাধ্যমে উঠে আসছে, কি বলবে? মানে এটা সত্যি আমার একটা ভাগ্য, চরম সৌভাগ্য বলতে পারো যে তার সেই 40 বছর জার্নির মধ্যে কোথাও দুটো ছবিতে আমার নামটা আছে। একটা সন্ধ্যা তারা, দুটোই চাইল্ড অ্যাক্টর হিসেবে করেছিলাম, আর একটা লাঠি। তো সুতরাং মানুষটা খুব কাছ থেকে চিনেছি, প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি। এখন ওনার কাজের সম্পর্কে যেটাই বলবো সেটা কম হবে, এবং আমার তরফ থেকে সেটা স্পর্ধা দেখানো হবে। তো সুতরাং এটাই আমি প্রার্থনা করবো, এই মানুষটা সুস্থ থাকুক এবং আরও ভালো ভালো, কারণ তার এখনও যে স্ক্রিপ্ট আছে, তার এখনও ভালো ভালো যা লেখা রয়েছে, এটা দিয়ে যদি আমরা কেউ ছবি করতে পারি না, বাংলা ছবি সত্যি একটা স্বর্ণ দিন আবার ফিরে আসবে। তো সুতরাং সেই মানুষটা আমাদের মধ্যে রয়েছে, না, আশীর্বাদ করুক আমাদের নতুন প্রজন্মকে, যাতে আমরা ভালো কাজ আগামী দিনে করতে পারি, তার আশীর্বাদ নিই। একটু দাঁড়িয়েও অনেকেই আজকে জিজ্ঞেস করি যে ভাই তুই এই লাইনে এলে কেন, ইন্ডাস্ট্রিতে এলে কেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে বা ইন্ডাস্ট্রিতে, ওরা বলে কোনো লাইনে কিছু হলো না তাই এখানে এলাম। এটা আমার প্রচুর খারাপ লাগে, অত সহজ নয়। অন্যান্য জগতের মধ্যে এই জগৎটাতেও আসছে বা জানাতে বা পরিশ্রম করতে, দেখি শেখা উচিত। এরাও আমি জানি কত পরিশ্রম করছে, কত চেষ্টা করেছে, সাধনা করেছে, তবে আজ কৌশল আমাদের হতে পেরেছে। তো সেই জন্য আমি তাদের কাছে অনুরোধ করবো, যারা এই জগতে আসছেন তারা কিছু শিখে তারপরে আসুন।
দাদা, প্রভাত রায়ের ক্ল্যাপস্টিক তার পুরো আত্মজীবনী উঠে আসছে, কি বলবে? সবথেকে আমার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে যে এই অনুষ্ঠানে আমি নিমন্ত্রিত। এরকম একজন প্রভাত প্রতীক পরিচালক, বম্বে, বাংলা সব জায়গায় এবং চিরস্মরণীয় মানুষদের সঙ্গে কাজ করেছেন। তার একটি সিনেমায় আমি কাজ করেছি, প্রিয়তমা, এবং এইখানে দীর্ঘ তার কাহিনী জীবনে শুনেছি আমি তার অন্যতম সহকারী পরিচালক পল্লব ঘোষের কাছে, বলুদার কাছে। চাক্ষুষ করবো আজ, বইটাও পড়বো। থ্যাংক ইউ। ক্ল্যাপস্টিক তার পুরো জীবন উঠে আসছে, কি বলবে? একটা অসাধারণ মানুষ এবং এখনো যিনি ইয়াং, তারুণ্য কি করে ধরে রাখতে হয় গল্প বলার মধ্যে দিয়ে, সেখানে প্রতিবাদ এসছে, রোম্যান্স এসছে, এবং সবথেকে বড় কথা এখনও যে ছবি, দুটো সিনেমা যারা আধুনিক সাবজেক্টে সমাজের গল্প বলবার রোজই চেষ্টা করছেন, যা যা বিভিন্ন প্রেক্ষাপটে ঘটছে, সেই ক্ষেত্রে কিন্তু যেভাবেই হোক না কেন, কেউ আতঙ্ক বলে সিনেমাটা তপনবাবু আর প্রভাত রায়ের লাঠি, এখান থেকে এখনও কেউ বেরোতে পারে। ডেফিনেটলি শ্বেত পাথরের থালা বলবেন বা আরও অন্যান্য প্রচুর ছবি রয়েছে প্রভাত রায়ের, সেটা নিয়ে বলবেন, কিন্তু পার্সোনালি আমি এইটা থেকে এখনও পর্যন্ত বেরোতে পারিনি। শুধুমাত্র কমার্শিয়াল ফিল্ম নয়, শুধুমাত্র এন্টারটেনমেন্টের ফিল্ম নয়, সমাজের গল্প অন্যরকমভাবে প্রভাত রায় কিন্তু খুব সহজে আমাদের বলে দিয়ে গেছিলেন, এবং তাই তিনি চিরতরুণ, যে কারণে তার সিনেমা যতবারই আমরা দেখি পুরনো হয় না। থ্যাংক ইউ। এসে গেছে জীবনী ক্ল্যাপস্টিকে ধরা রয়েছে প্রভাত রায়, এবং অনেক অভিজ্ঞতা, অনেক কিছু সঞ্চয় করে রেখে দেওয়ার মতো। তো কি বলবে আজকে তার আত্মজীবনী? আমি ওনার সম্বন্ধে প্রথমে বলব যে আজকে যদি উনি না থাকতেন এবং প্রভাত রায়ের হাত যদি টোটা রায়চৌধুরীর মাথার উপর না থাকতো, তাহলে টোটা রায়চৌধুরী উনি আমাকে শুধু ব্রেকই দেননি, উনি আমাকে বহু ছবিতে পরপর কাজ দিয়ে একদমই কাজ শিখিয়েছেন। দ্বিতীয় কথা, সারা বাংলাকে চিনিয়েছি যে এই একজন একটা ছেলে এসেছে, আমি তার মধ্যে কিছু দেখেছি, আপনারা বাকিটা দেখে তাকে আশীর্বাদ করি। এটা দীর্ঘদিন ধরে এই সাহচর্য পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আজকে আমার অভিনয় জীবনে ওনার যে অবদান, আমার মনে হয় আর কারো এর চেয়ে বেশি অবদান হবে। বছরের একটা পুরো জার্নি এই ক্লাবস্টিকে উঠে আসতে চলেছে, কেমন লাগছে? আমি যখন টালিগঞ্জে ঢুকি তখন একটা চালু কথা ছিল টালিগঞ্জের দুজন রায়, দুজনেই তখন লিভিং। একজনকে এখন আমরা খুবই মিস করি, সত্যজিৎ রায়, আর কমার্শিয়াল ছবির প্রভাত রায়। এই সময় আমি টালিগঞ্জে 90 দশকের গোড়ায়, একেবারে গোড়ায় ঢুকে পড়েছি। এটা একটা চালু কথা ছিল, সত্যজিৎ রায়, প্রভাত রায়, এবং একজন আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আরেকজন ন্যাশনাল লেভেলে আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছেন দীর্ঘদিন ধরে। আমার সৌভাগ্য, প্রভাতদার সাথে আমি দুটো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। একটিতে তো নিজেকে আর নিজের ঢাক নিজে পেটাতে লজ্জা করে, একটিতে বলা যায় নাম ভূমিকায়, মানিক ছবিতে আমি অ্যাকচুয়াল অরিজিনাল মানিক। এছাড়া পরে আমি হ্যাংওভার বলেও একটি ছবিতে 2010-এ হয়েছিল এটা, আর মানিক হয়েছিল 2005-এ। এছাড়াও প্রভাতদার সাথে আমার ঘনিষ্ঠতা নানা কারণে, একটা তো কারণ ছিলই, সেটা হচ্ছে প্রভাতদা দীর্ঘদিনের আমাদের টালিগঞ্জের মুম্বাই থেকে চলে আসার পরে কর্মী ছিলেন, রোজ স্টুডিওতে আসতেন, তার স্টুডিওর নানা চ্যালেঞ্জকে তাকে ফেস করতে হয়েছে। সেই সময় আমরাও টালিগঞ্জের আমাদের আর্টিস্ট ইউনিয়নের কাজের কারণে নিয়মিত বসতে হতো যাতে সুষ্ঠুভাবে আমাদের কাজগুলো চলতে পারে এই সময়টাতে। এছাড়াও প্রভাতদা নিজে একটা আমাকে নিয়ে ছবি করার জন্যও আমরা আউটডোরে গেছিলাম, যদিও যা হয় ছবিটা হয়নি, কিন্তু আমরা স্ক্রিপ্ট করার জন্য বেশ কিছুদিন গঙ্গার ধারে একটি জায়গায় ছিলাম। তো সেই সব স্মৃতি জমে আছে। আর প্রভাতদা তো, আমি তো খুবই সামান্য মানুষ, প্রভাতদা বিরাট নির্দেশক। তো প্রভাতদার আরও দীর্ঘ সুস্থ জীবন আমি কামনা করি। থ্যাংক ইউ। একটু আপনি ছবি করবেন, আমি যাকে ছবি, আচ্ছা
40 বছরের একটা পুরো জার্নি এই বইতে ক্লাসটিকে। প্রভাত রায় আমাদের কাছে একটা অনুপ্রেরণা এবং প্রভাত রায়ের সিনেমা দেখে আমাদের বড় হওয়া, আর এরকম একজন লিভিং লেজেন্ড আজকে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তার সাহচর্য আমরা পেয়েছি, তার আশীর্বাদ আমরা পেয়েছি। আমি এবং নন্দিয়াদি আমাদের প্রত্যেকটি সিনেমায় প্রভাতদার স্নেহের স্পর্শ, প্রভাতদার আশীর্বাদ সব সময় পেয়েছি এবং প্রভাতদার খুব গুরুত্বপূর্ণ মাঝে মাঝে অনেক সময় বিভিন্ন ধরনের ওনার যে উপদেশ সেই জিনিসগুলো আমরা পেয়েছি। তো আমি চাইব যে প্রভাতদা এইভাবেই আমাদের গুরুজন হিসেবে এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের আশীর্বাদ করে যাবেন, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবেন। থ্যাংক ইউ দাদা। বলে কোনো লাগে না, কিছু হলো না তাই এটা আমার কাছে অদ্ভুত লাগে যে কোনো কিছু হলো না বলে ফিল্ম লাইনে আসতে গেলে, এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে, সিনেমা জগতে আসতে গেলে অনেক কিছু শিখে আসতে হয়। বছরে তার পুরো জীবনের জার্নি উঠে আসছে এই ক্লাসটিকে, কি বলবে? আমি খুবই এক্সাইটেড, তার কারণ আমি একটা দাদা হওয়ার সুবাদে এই বইটা পড়ার সুযোগ পেয়ে গেছি এবং আমি প্রিভিলেজড একজন পাঠক, যেটা বইটা বেরোবার আগে একবার পড়ার সুযোগ পেয়েছি, সেটা পড়ে বুঝেছি এই বই একবার যে ধরবে তার শেষ না করা অবধি শান্তি নেই। আর কাজের সুযোগ যদি কিছু হয়, কাজের যদি কোনো সুযোগ হয় ওনার সাথে? আমার ওনার সাথে কাজের সুযোগ হয়েছে, আমি হ্যাংওভারে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছি। আমার আর প্রিয়াঙ্কার একটা ছবি করার কথা ছিল পালা বদল, সেটা নিয়েও ওই বইতে কথা আছে, যেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, কিন্তু ইট ইজ নেভার সে নেভার, মানে এত বড় লেজেন্ডের সাথে যেদিন কাজ করতে পারবো ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। লাঠি 40 বছরের একটা পুরো জার্নি এই বইয়ের মাধ্যমে উঠে আসছে, কি বলবে, কেমন লাগছে? কেমন লাগছে মানে এইটা না আমার বলাটা আমি বলছি কারণ একটু জানতে হবে তোমাদের। আমার কাছে এই ভদ্রলোক প্রভাত রায়, আজকে আমি এসছি, আজকে সকালে বম্বে থেকেই এসছি শুধুমাত্র ওনার জন্য। ওনার সঙ্গে একদম ছোট্ট বয়স থেকে ওনার সঙ্গে ওনার আর বৌদি, আজকে বৌদির জন্মদিন, এই দিনটা সবসময় যেখানে যা করতাম বৌদির কাছে দেখা করতামই। তো আমার নাম পল্লবী, কিন্তু প্রভাতদার দেওয়া। প্রভাতদার হাত ধরে বড় হয়েছে, প্রথম লঞ্চ পাপি থেকে পল্লবীর জন্ম এবং সেই পল্লবী আজকে যতটুকুন যেখানে মানুষের মনে জায়গা করেছি, আশীর্বাদ পেয়েছি, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, তোমাদের সবার ভালোবাসা আজও পাচ্ছি। এটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার, মানে আমার কাছে এটা টাকার থেকে বড়, এটা হয়তো একটা বড় ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে বড়, কারণ মানুষের ভালোবাসাটা তার কোনো দাম হয় না। তো সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেই মানুষটার এটা অনেক আগে। এবং আমি নিশ্চয়ই বলবো যে ধন্যবাদ দেবো একতাকে, যে পুরো ইনিশিয়েটিভটা নিয়েছে। এবং প্রভাতদা এমন একটা মানুষ, একটা টাইমে মানে আমরা যেরকম জানতাম ইয়াশরাজ, শক্তি সামন্তর মানে অ্যাকচুয়ালি প্রডিজি, ওনার অ্যাসিস্ট্যান্ট, স্টাইলিশ ডিরেক্টর বলতে যা বোঝানো যায় সেটা প্রভাতদা ছিল। আর ভীষণ এই যে সিনেমা, কমার্শিয়াল সিনেমা মানে চিত্রনাট্য কাকে বলে সেটা বড্ড ভালো, মানে বড্ড ভালো বোঝে, যেখানে প্রভাতদা সবসময় একটা কমার্শিয়াল অথচ বাঙালিয়ানা, অথচ কমার্শিয়াল লার্জার দেন লাইফ সিনেমা বানাতেন। এবং প্রচুর তাতে সেন্টিমেন্ট, যেটা আমরা বাঙালি মানেই কিন্তু ভীষণ ইমোশনাল, খুব সেন্সিটিভ। এইটা যেদিন থেকে আমরা ভুলে গেছি এবং যেসব ছবি আজও দেখবে, যেগুলো কমেডি ছাড়া আমি বলছি, যেখানে মনের দাগ কাটে যেসব সিনেমা, সেগুলো কিন্তু হল থেকে নামানো আজও যায় না। তো প্রভাতদা এমন একটা মানুষ এবং সুপারস্টার, বড় বড় স্টার তখনকার সময়, ভিক্টর ব্যানার্জি, অমিতাভ বচ্চন, শর্মিলা আন্টি, কার সঙ্গে না কার সঙ্গে, আমার বাবার সঙ্গেও কাজ করেছেন। এবং সব সুপারস্টারসরা না, ভিক্টর দা, চিরঞ্জিত দা, ইনক্লুডিং আমার দাদারা, মানে সবাইকে বসে থাকতো পায়ের কাছে। তো
Actually, Prabhat is that person. শাশ্বত চ্যাটার্জি এবং একটা ছোট্ট আড্ডা এবং আড্ডার সাবজেক্টটা প্রতি মাসে বা এক মাস অন্তর আমরা সবাই মিলে শুকনা জঙ্গলে দাপিয়ে বেড়াতাম, হাতিরা বাস্তব ভয় এবং সেই সিরিজটা মানে একাকি হোয়াট গ্রেট মোমেন্টস অ্যান্ড আজকে যে স্মৃতিগুলো আমরা সবাই পাবো আই থিঙ্ক এটা সারা বাবার চিলড্রেন বাবা শব্দটার মধ্যে দুটো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স বিগত 60 বছরে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এক বিশেষ ভাবনা থেকে এই লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা আয়োজন করেছে। আমার মনে হয় এই মোমেন্টটাতে এটাকে সেভি থাকা উচিত। আমার সিলেকশন না সাকসেসফুল অ্যাজ আমি প্রথম দিন গেলাম মুম্বাইতে অজয়ের সঙ্গে, ওরা তো বোমা বাচ্চা সবাই আমার বাড়িতে যাও না, শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একটা রবি বলে বলো সামনে আমাদের আশীর্বাদ করবেন সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে, শাশ্বততা এভরিবডি আর একতার জন্য